This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ টপ 9। আর নিউজ টপ 9 মানেই শুরুতে এই মুহূর্তে রাত 10:30টায় দুটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর থাকে। আজ এই মুহূর্তে কোন খবর রয়েছে চর্চার শিরোনামে আমি পিসিআরকে বলবো একবার বিগ বলে প্লে করতে সেই ইনফরমেশনগুলো। রাত 10:30টায় দুটি বড় ব্রেকিং। এবার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে চরম বিড়ম্বনায় এসএসসি। অন্যায়ভাবে পাওয়া চাকরি এখনই বাতিল হওয়া উচিত, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি। এসএসসি আরও আগে ভুল স্বীকার করতে পারত, বিচারপতি এমনটাই বলছেন, এমনটাই তার পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। পরবর্তী খবরের দিকে নজর রাখবো। রাত 10:30টায় দুই ব্রেকিং এর মধ্যে সেকেন্ড ব্রেকিং, রেশন দুর্নীতি কাণ্ডে শহরে ফের ইডির অ্যাকশন। লাগাতার দেখেছি তেরেপুরে আজ ময়দানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শঙ্কর আঢ্য যোগে একাধিক জায়গায় ইডির এই অভিযান। শঙ্কর আঢ্যের কলিন স্ট্রিটের অফিস থেকে উদ্ধার কিছু নগদ এবং সেই ইনফরমেশন আমরা পাচ্ছি। আরও কি ইনফরমেশন রয়েছে? কলিন স্ট্রিটে শঙ্করের অফিসে উদ্ধার বাংলাদেশি টাকা। আমরা এই খবরের দিকে নজর রাখবো। নিয়োগ নিয়ে রাজ্যের অস্বস্তি আরও বাড়ল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরই সুর শোনা গেল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। বিচারপতি বসাক বললেন, অন্যায়ভাবে যারা সুযোগ পেয়েছেন তাদের চাকরি এক্ষুনি বাতিল হওয়া উচিত। পর্যবেক্ষণে বললেন, ভুলগুলো আগে স্বীকার করা উচিত ছিল এসএসসির। বেআইনিভাবে যারা নিয়োগ পেয়েছেন তাদের শনাক্ত করা দরকার ছিল। এর আগে 58 জনের চাকরিতে গলদের কথা আদালতে হলফনামা দিয়ে স্বীকার করে এসএসসি। কমিশনের দাবি, 58 জনের চাকরি কিভাবে হয়েছে তা জানা নেই, কারণ ওই 58 জনের নাম প্যানেলেই নেই। একসময় এই প্রশ্ন তো তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে এসএসসির সঙ্গে রাজ্যের অস্বস্তি কি আরও বাড়ল বিচারপতি বসাকের বেঞ্চে। সুপ্রিম নির্দেশে কিন্তু এখন নিয়োগ দুর্নীতি মামলা বসাকের বেঞ্চে। রেশন দুর্নীতি কাণ্ডে শহরে ফের ইডির অ্যাকশন। শঙ্কর আঢ্য যোগে ইডির তল্লাশি। শঙ্কর আঢ্যর সিএর অফিস সহ বিভিন্ন জায়গায় হানা, সেই ছবি আপনারা দেখছেন। বেশ কয়েকটি জায়গায় হানা। কলিন স্ট্রিটে ইডির অভিযানে উদ্ধার নগদ বাংলাদেশি মুদ্রায় প্রায় 6 লক্ষ নগদ উদ্ধার কেন্দ্রীয় এজেন্সি। এছাড়াও সল্টলেকের অফিস কমপ্লেক্সে ইডির হানা। শঙ্করের সিএর ফর্মে অভিযানে সেন্ট্রাল এজেন্সি। চৌরঙ্গি লেন শঙ্করের অফিসে তল্লাশি। সেখানে রাতেও শঙ্কর ঘনিষ্ঠ আরএন মাইতি যাদবপুরের ফ্ল্যাটে হানা দেয় ইডি। বিদেশি মুদ্রা বদলের সঙ্গে জড়িয়ে আরএন মাইতি। খবর সূত্রের ফ্ল্যাটটি শঙ্কর আঢ্যের কিনা তা খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতিতে ইডির জালে ধরা পড়তেই শঙ্কর আঢ্যের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে। অন্যের ব্যবসা বা সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ আগে উঠেছিল, কিন্তু এবার শঙ্করের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুললেন এক ব্যবসায়ী। প্রকাশ্যে কথা বললেন বনগাঁর নামী নার্সিংহোমের মালিক মলয় সাহা। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন শঙ্কর আঢ্য তাকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন, অভিযোগ মলয় সাহার। 2015 সালে বনগাঁয় লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে উঠে আসে মলয় সাহার নাম। কেবল জল্পনা শুরু হতেই মলয় সাহার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেপ্তার হন নার্সিংহোমের মালিক মলয় সাহা, যদিও পরে তিনি জেল থেকে বেকসুর খালাস হন। আমি হচ্ছে ধর্ষণ কেস দিয়েছে। সেটা হচ্ছে ওই মেয়েটাই স্বীকার করেছে যে আমার সাথে টাকা, মেয়েরা বলতো যে টাকা চুরি করেছে, সেই জন্যে উনি আমাকে বকাবকি করেছিল। তার ফলে আমার ওনার পরে রাগ হয়েছিল, আর সেই রাগের জন্যে হচ্ছে আমি গেছিলাম থানায়। তারপরে হচ্ছে আমাকে বলেছে যে এই কেস দিতে, তা নাহলে পরে লোকসভার উপনির্বাচনে আপনার নাম বিজেপি প্রার্থী হয় আশাতে এই রাগ তৃণমূলের হয়তো। এবং তার পরিপ্রেক্ষিতে আপনাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। হ্যাঁ, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। যদিও আমি নিস্তার পেয়েছি কয়েক মাস পরে, কিন্তু আমি এই দুঃসহ স্মৃতি ভুলতে পারবো না। এই কেসগুলো সবই শঙ্কর আঢ্যের ইন্ধনে হচ্ছে। কারোর বাড়ি দখল করবে, কারোর জমি দখল করবে, কারোর নার্সিংহোম দখল করবে, কেউ ভোটে দাঁড়ালে তাকে এই করবে, এগুলো অনেক আছে। শঙ্কর আঢ্যর কৃতকর্ম যদি বলা যায় একটা ইতিহাস হয়ে যাবে। নিজে বনগাঁয় ইতিহাস রচনা করেছে। এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার। নিশ্চয়ই তদন্ত করে যদি এরকম মনে হয় তাহলে নিশ্চয়ই সেটা অন্যায় হয়েছে, এটা হওয়াটা সঠিক নয়। আর যে কোনো বিচারাধীন বিষয়
অ্যাডভান্স কিছু বলা সম্ভব নয়। তদন্ত করে যেটা উঠে আসবে তারপরে দাঁড়িয়ে বলা যায়। তখন তো ছিল বিজেপি, এমন নয় যে বিজেপি ছিল না। তখন তো এই নিয়ে ওরা প্রতিবাদ করেনি, উচিত ছিল ওদের করা, আন্দোলন করা, অনেক কিছু করা যেত, কেন করেনি জানি না। পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করার মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই মামলায় বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে, তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে শুনানি হওয়া উচিত। মামলাটি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পাঠালেন বিচারপতি। চাকরি থেকে রেশন, একাধিক দুর্নীতি মামলায় জেরবার রাজ্যের শাসক দলের নেতামন্ত্রীরা। দুর্নীতিকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি সহ বিরোধী দলগুলি। ফের দুর্নীতি অস্ত্রে শান বিজেপির। সিউড়ি পুরো এলাকায় বৈদ্যুতিক বাতিস্তম্ভ বসানোর নামে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সংসদ তহবিলের টাকা ৯/৬ অভিযোগ। সাংবাদিক বৈঠক করে কি অভিযোগ বিজেপির, শোনা যাক। ভুয়ো টেন্ডার ফ্লোট করে ৬০ লক্ষ টাকা তছরূপের ঘটনা ঘটছিল। এবং এটি শুধু প্রথম নয়, গত 15 বছর ধরে আমাদের আশঙ্কা, 15 বছর ধরে মাননীয় সাংসদ শতাব্দী রায়ের অন্তত ৭০-৭৫ কোটি টাকার কাজ ঠিক এইভাবে লুট হয়েছে। নগর উন্নয়ন দপ্তর এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট, কোথাও এই প্রজেক্টের অ্যাপ্রুভালের আমি কোনো কিছু দেখিনি। বিজেপির অভিযোগ নিয়ে কি বলছেন সাংসদ শতাব্দী রায়? বোকার মতন কথা না। 15 বছর ধরে ওখানে কাজ হলো, এত 15 বছর ধরে একটা লোক কোনো অভিযোগ করলো না, কোনো অভিযোগের জায়গা নেই। উনি কি বললেন, কে কি বলে সবার কথা উত্তর দেওয়া তো কোনো মানে নেই। আর উনি ইলেকশন আসলেও বলতে আরম্ভ করলো, তার উত্তর দিতে হবে। প্লিজ আমাকে বলুন, চিঠিগুলো যদি দিতে ওরা প্রধানমন্ত্রী যদি পৌঁছতে না পারে, তাহলে চিঠিটা আমাকে দিয়ে দিক, আমি তো যাবো সেশনের সময়, প্রধানমন্ত্রীর হাতে আমি দিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। আর এদিকে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি, জমি সংক্রান্ত বিবাদে দত্তপুকুরে মহিলাকে লাথি ঘুষি মারার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আতঙ্কে ঘরছাড়া পরিবার। জমি দখল নিয়ে বিবাদ, তার জেরে মহিলাকে ফেলে লাথি ঘুষি বাঁশ তুলে পেটানোর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। দত্তপুকুরের মেঠোপাড়া এলাকার সেই ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, পঞ্চায়েত সদস্য তাজ উদ্দিন শাহ তার দলবল নিয়ে জোর জবরদস্তি ওই জমি দখল করতে যায় এবং এই নিয়েই বচসার সূত্রপাত। বাধা দিলে মহিলাকে মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় এক্স হ্যান্ডেলের শাসক দলকে বিধে পোস্ট। তাজউদ্দিন মেম্বার মানে এসে আমাকে ধরে আমার মেয়েরে আমারে মারলে, ফেলে টেলে দিয়ে বাস টাস নিয়ে আমাদের মারলে তাজউদ্দিন মেম্বার। অন্যদিকে পাল্টা আক্রান্ত মোসলেমা বিবির বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ তাজ উদ্দিনের। তবে হাত যে তুলেছেন, নিজেই সে কথা স্বীকার করেছেন তাজ উদ্দিন। জোর জবরদস্তি তো কিছুই না, এই জমিটা তো এই ভদ্রলোকের আতাউরের জমিটা কিনেছে, গত 3 মাস হয়েছে, ওর নামে রেকর্ডও হয়েছে। ও আমাকে প্রথম ধাক্কাটা মারে, তারপরে আমি একটু মাথাটা গরম হয়ে গেলে আমি ধাক্কা মেরে ফেলে দিই। ঘটনার পর থেকেই তাদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আক্রান্ত মহিলার। এমনকি দত্তপুকুর থানায় অভিযোগ জানালেও অসহযোগিতার অভিযোগ পরিবারের। দত্তপুকুর থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। জামিন পেলেন নেতাই গণহত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাল। জামিনের আবেদন মঞ্জুর করল বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। 2014 সালে সিবিআই এর হাতে গ্রেফতার হন রথীন। সম্প্রতি জামিনের আবেদন জানান রথীন। ইতিমধ্যেই প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত হয়েছে, সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া অনেকটা এগিয়েছে, তাই রথীনের জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। সিবিআইয়ের এই অপদার্থতা এবং অকর্মণ্যতার জন্য শুধু বিভিন্ন আসামি জামিন পেয়েছে তা নয়, বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে তা নয়, এটা মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। এবং আজকে নেতার গ্রামবাসী যে প্রশ্ন করছে, জবাব দিক সিবিআই। বকেয়া ডিএর দাবিতে আরও জোরদার আন্দোলনের পথে সংগ্রামী যৌথ মঞ্চ। 19 জানুয়ারি মহামিছিল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন আন্দোলনকারীরা। সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলে এবার লাগাতার অনশনের পথে হাঁটবে সংগ্রামী যৌথ মঞ্চ। এছাড়াও আগামী 29 জানুয়ারি থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। বিহার সরকার অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নিয়েছে। বিহারে হলে বাংলায় কেন নয়? এই ইস্যুকে সামনে রেখে আন্দোলনের ধার বাড়াতে তৎপর সংগ্রামী যৌথ মঞ্চ। 19 তারিখের মহামিছিলে সরকারি কর্মীদের সঙ্গে যোগ দেবেন অস্থায়ী কর্মীরা। আগামী 19 তারিখ আমরা কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি। বেলা 12টার সময়ই হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে। আমরা
মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য। আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আশু সমাধান করুন। যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে। আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক দিচ্ছি। একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখা যাক। সাসপেন্ড রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর মৈত্র। সোমবার এমনই নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কথা বলবো, শ্রাবন্তী সাহা রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, কি কারণে সাসপেন্ড? দেখো, গত সপ্তাহে রেজিস্ট্রারকে আসতে তলব করেছিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। তিনি এসেছিলেন কিন্তু তার উত্তরে সন্তুষ্ট হননি বিচারপতি। সোমবার ফের তাকে আসতে বলা হয়, কিন্তু তার আইনজীবী জানান যে ইতিমধ্যেই তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন, ফলে তিনি এই মুহূর্তে আসবেন না। আর এতেই বিরক্ত হয়ে বিচারপতি তাকে সাসপেনশনের অর্ডার দিয়েছেন। এই সময় তার 50% মাইনে বরাদ্দ থাকবে। আগামীকাল ফের এই মামলাটি প্রধান বিচারপতির ঘরে রয়েছে, সেখানেই স্থির হবে যে আদতে তার সাসপেনশন বজায় থাকবে কিনা। বিশ্ববিদ্যালয়ের একদল কর্মী তারা অবসরের বয়স 60 থেকে 65 যাতে হয় তারই দাবি নিয়ে মামলা করেন এবং সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ। ধন্যবাদ রুমেলা। আর এদিকে আচমকা এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই এক্সক্লুসিভ ছবি। প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে এসেছেন। টিভি9 বাংলার প্রশ্নে জানালেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রীর কাছে হাসপাতালের সব ওয়ার্ডে রবীন্দ্রসঙ্গীত বাজানোর আর্জি জানান এক মহিলা। মুখ্যমন্ত্রী সেই আবদার শোনেন এবং তার সঙ্গে দাঁড়িয়ে থাকা হাসপাতালের কর্তাদের দেখিয়ে বলেন, আমি বলে যাচ্ছি, যা ব্যবস্থা করার ওরা করে দেবেন। মুখ্যমন্ত্রী যখন এসএসকেএম হাসপাতালে প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে যান, তখন শিল্পী তাকে গান দিদি বলছে, দিদি সব জায়গায় সেন্ট্রাল ওয়াইজ যে কিছু অ্যানাউন্স করে সেটা করতে হবে।